আমার প্রিয় ছাত্ররা, আমি SMD স্যার বলছি। আমি আজ তোমাদের উপপাদ্যের প্রয়োগ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো জানাটা কিন্তু তোমাদের খুবই প্রয়োজন। কারণ তোমরা জানো, তোমরা উপপাদ্যের প্রয়োগ থেকে একটা প্রয়োগ তোমাদের পরীক্ষায় থাকে। তা উপপাদ্যের প্রয়োগ প্রমাণের ক্ষেত্রে কিছু কিছু জিনিস তোমাদের বা কিছু কিছু শর্ত বা ফর্মুলা বা কিছু সংজ্ঞা বা কিছু বৈশিষ্ট্য, তোমাদের কিছু ধর্ম তোমাদের জানতে হবে, যেগুলো জানলে পরে তোমরা সহজেই উপপাদ্যের প্রয়োগের যে সমস্যাগুলো থাকবে সেগুলো তোমরা সমাধান করতে পারবে। আজ আমি কয়েকটি বিশেষ জ্যামিতিক বৈশিষ্ট্য বা ধর্ম বা সংজ্ঞা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা ক্লাসটাকে একটু মন দিয়ে ফলো করো। তো আজকে প্রথমে তোমরা সমবিন্দু সংক্রান্ত যে 4টে উপপাদ্য তোমরা করেছিলে আগে, তার মধ্যেই কিছু কিছু বিষয় তোমাদের যেগুলো জানাটা খুবই প্রয়োজন। প্রথমেই আসছি পরিকেন্দ্র, পরিবৃত্ত এবং পরিব্যাসার্ধ নিয়ে আলোচনা করব। দেখো, এখানে একটা মডেল তোমাদের দেখাচ্ছি। এই মডেলের মধ্যে কোনো ত্রিভুজের পরিকেন্দ্র, পরিব্যাসার্ধ এবং পরিবৃত্ত, এই 3টে জিনিস এখানে দেখানো আছে। তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে, তোমরা এর আগে প্রমাণ করেছো কোনো ত্রিভুজের 3টি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। এখানে দেখো ABC যে কোনো একটা ত্রিভুজ দেওয়া আছে। এই ABC ত্রিভুজের 3টে বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যদি আঁকি, তাহলে এরা একটা বিন্দু দিয়ে যাবে। আমরা প্রমাণও করেছিলাম যে কোনো ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। তাহলে এখানে ABC ত্রিভুজের 3টে বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম। ওই লম্ব সমদ্বিখণ্ডক 3টি ও বিন্দু দিয়ে গেছে, তার মানে লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। এবার এই ও বিন্দু থেকে বা ও বিন্দুর সঙ্গে আমরা যদি এই ABC ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু যোগ করি, তার মানে OA, OB আর OC যোগ করলাম। এবার OA বা OB বা OC এর ব্যাসার্ধ নিয়ে আমরা যদি একটা বৃত্তচাপ আঁকি, আমরা যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে OA ব্যাসার্ধ নিয়ে যদি আমরা বৃত্তচাপ আঁকি বা OC ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি বা OB ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি, তাহলে দেখা যাবে ওই বৃত্তটি ABC 3টে শীর্ষবিন্দু দিয়ে গেছে। তাহলে এক্ষেত্রে এই অকেন্দ্রীয় বৃত্তটি, যার ব্যাসার্ধ OC, OA এবং OB এই 3টেই সমান হবে, যেটা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রে অকেন্দ্রীয় OB বা OA বা OC ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্তটা আঁকলাম, এই বৃত্তকে বলা হবে ABC ত্রিভুজের পরিবৃত্ত।
আর ও বিন্দুকে বলা হবে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র, আর ওএ বা ওবি বা ওসিকে বলা হবে পরিব্যাসার্ধ। তাহলে পরিকেন্দ্র বা পরিব্যাসার্ধ বা পরিবৃত্ত এই তিনটে জিনিস আমরা কোন ক্ষেত্রে পাবো? ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক যখন অঙ্কন করব তখন এই লম্ব সমদ্বিখণ্ডক তিনটি যে সমবিন্দু হবে, যে বিন্দু দিয়ে যাবে, সে বিন্দুর সঙ্গে তিনটে শীর্ষবিন্দু যোগ করে তাদের যে কোনো একটার ব্যাসার্ধের সমান বৃত্ত অঙ্কন করলে দেখব ওই বৃত্তটি বাকি দুটো শীর্ষবিন্দু বা তিনটে শীর্ষবিন্দু দিয়ে গেছে। তাহলে এক্ষেত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রেই আমরা বলতে পারি ও হবে পরিকেন্দ্র, ওএ ওবি ওসি সমান হবে, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, এরা হবে পরিব্যাসার্ধ, আর এই বৃত্তটাই হবে এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে এটা মাথায় তোমাদের ঢুকিয়ে রাখতে হবে কোন ক্ষেত্রে পরিবৃত্ত আমরা পাচ্ছি। এবার দেখো আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে অন্তঃকেন্দ্র বা অন্তবৃত্ত বা অন্তঃব্যাসার্ধ। অন্তঃকেন্দ্র, অন্তর্বৃত্ত বা অন্তর্ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রে এই তিনটে জিনিস আমরা কখন পাবো? তোমরা এর আগে প্রমাণ করেছ কোনো ত্রিভুজের কোণগুলির অন্তর সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে এখানে দেখো ওই এবিসি ত্রিভুজের তিনটে কোণের অন্তর সমদ্বিখণ্ডক তিনটি অবিন্দু দিয়ে গেছে। আমরা প্রমাণও করেছি ত্রিভুজের কোণগুলির অন্তর সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে ও হবে ওই অন্তর সমদ্বিখণ্ডক তিনটু যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু। এবার ও বিন্দু থেকে আমরা যদি তিনটে বাহুর উপর লম্ব অঙ্কন করি, তার মানে ও বিন্দু থেকে বিসি এর উপর ও কিউ লম্ব অঙ্কন করলাম, ও বিন্দু থেকে এসি বাহুর উপরে ওএফ ওআর লম্ব অঙ্কন করলাম, আর ও বিন্দু থেকে এবি বাহুর উপরে ওপি লম্ব অঙ্কন করলাম। তার মানে এখানে ও কিউ লম্ব বিসি, ও কিউ লম্ব বিসি, ওপি লম্ব এবি, ওপি লম্ব এবি, আর ওআর লম্ব এসি। এবার যে কোনো একটার মাপ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করলে, বা যে কোনো একটা ওপি অথবা ও কিউ বা ওআর এর যে কোনো একটা আর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলে ওই বৃত্তটা কিন্তু বাকি দুটো বিন্দু দিয়ে যাবে। তার মানে ওই বৃত্তটা পি কিউ আর তিনটে বিন্দুগামী হবে। তাহলে এক্ষেত্রে যে বৃত্তটা পাবো সেই বৃত্তটার কেন্দ্র হবে এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র। আর এক্ষেত্রে ওপি ও কিউ আর ওআর, ওপি ও কিউ আর ওআর সমান, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, এদেরকে আমরা বলবো এবিসি ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধ। আর ও কেন্দ্র ওপি বা ও কিউ বা ওআর ব্যাসার্ধ বিশিষ্ট এই যে বৃত্তটা আঁকলাম, এই বৃত্তটাই হবে এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত। তাহলে অন্তর্বৃত্ত বা অন্তর্কেন্দ্র বা অন্তর্ব্যাসার্ধ আঁকতে গেলে বা পেতে গেলে ত্রিভুজের কোণগুলির অন্তর সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তারা একটা বিন্দুতে এসে মিলিত হবে, ওই বিন্দু থেকে তিনটে বাহুর উপর লম্ব আঁকতে হবে, তাদের যে কোনো একটা মাপ নিয়ে একটা বৃত্ত আঁকতে হবে। তার মানে সেই বৃত্তটাই হবে ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত, এবং ওই বৃত্তের কেন্দ্র হবে অন্তঃকেন্দ্র, আর ওই বৃত্তের ব্যাসার্ধ হবে অন্তঃব্যাসার্ধ। ঠিক একই রকমভাবে বহির্কেন্দ্র, বহির্ব্যাসার্ধ ও বহির্বৃত্ত। দেখো আরেকটা ছবি তোমাদের দেখাচ্ছি, এই ছবিটায় দেখো বহির্কেন্দ্র, বহির্ব্যাসার্ধ ও বহির্বৃত্ত কখন পাবো? তাহলে দেখো
এই সংক্রান্ত একটা উপপাদ্য আছে, সেটা আমি পরের ভিডিওতে তোমাদের একটা প্রয়োগ করব। তার আগে এটা একটুখানি দেখে নাও যে বহির্কেন্দ্র বা বহির্ব্যাসার্ধ এবং বহির্বৃত্ত কখন পাবো। দেখো, এবিসি যে কোনো একটা ত্রিভুজ নিলাম, এবিসি যে কোনো ত্রিভুজ নিলাম। এই এবিসি ত্রিভুজের বি কোণের বহির সমদ্বিখণ্ডক আঁকলাম বিও, বি কোণের বহির সমদ্বিখণ্ডক আঁকলাম বিও, মানে কোনো কোণকে বাইরের দিক দিয়ে দুইভাবে, মানে একটা কোণকে দুই রকমভাবে সমদ্বিখণ্ডিত করা যায়। একটা ভেতরের দিক দিয়ে, যেটা হচ্ছে আমরা একটা কোণকে ভেতরের দিক দিয়ে আমরা সমান দুভাগে ভাগ করতে পারি, আবার বাইরের দিক দিয়ে দুইভাবে ভাগ করতে পারি। তাহলে বাইরের দিক দিয়ে কোণকে সমান দুভাগে ভাগ করলে ওটাকে আমরা বলছি বহির সমদ্বিখণ্ডক, আর ভেতর দিক দিয়ে ভাগ করলে সেটাকে বলছি অন্তর সমদ্বিখণ্ডক। তাহলে তার মানে ভেতর দিক দিয়ে যদি কোনো কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করি, তার মানে ওই কোণকে সমান দুভাগে ভাগ করতে হবে। কী করে ভাগ করতে হবে সেটা জানো, যে কোনো মাপের একটা বৃত্তচাপ আঁকতে হবে, একই বৃত্তচাপ আরও দুটো একই দিকে আঁকলে মানে কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে, ভেতর দিক দিয়ে কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে, ওটাই হবে কোনো কোণের অন্তর সমদ্বিখণ্ডক। আর বহির সমদ্বিখণ্ডক করতে গেলে ওই কোণের সমান করে আরেকটা কোণ বাইরে আঁকতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো, এবিসি ত্রিভুজের বি কোণের সমান করে আমি আরেকটা কোণ আঁকলাম, তার মানে বিও, বিও হবে বি কোণের বহির সমদ্বিখণ্ডক, বিও হবে এই বি কোণের বহির সমদ্বিখণ্ডক। তাহলে এই কোণ আর এই কোণ, এই দুটো কোণ সমান, এই কোণ আর এই কোণ, এই দুটো কোণ সমান, তার মানে বিও হবে বি কোণের বহির সমদ্বিখণ্ডক। ঠিক একই রকমভাবে সি কোণেরও একটা বহির সমদ্বিখণ্ডক আঁকবো, এটা বিও বলতে পারে বা ও ড্যাশ বলতে পারো। তাহলে বিও ড্যাশ হবে বা বিও হবে বি কোণের অন্তর বহির সমদ্বিখণ্ডক। ঠিক এই সি কোণেরও একটা বহির সমদ্বিখণ্ডক আঁকবো, সি ড্যাশ, সি ও ড্যাশ বা সিও। তাহলে একটা ত্রিভুজের দুটি কোণের বহির সমদ্বিখণ্ডক যখন আঁকবো, ওই বহির সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে ছেদ করবে, ধরো ও ড্যাশ বা ও বিন্দুতে ছেদ করেছে। এবার এই ও বিন্দু থেকে আমরা বিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করবো, এই যে ও ড্যাশ ডি একটা লম্ব অঙ্কন করলাম। আবার এই ও ড্যাশ বিন্দু থেকে বা ও বিন্দু থেকে এ বি এর বর্ধিতাংশের উপরে আমরা ও ড্যাশ এফ একটা লম্ব অঙ্কন করলাম। আবার ও ড্যাশ বা ও বিন্দু থেকে এসি বাহুর বর্ধিতাংশের উপরে আমরা ও ড্যাশ ই একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে কি করলাম, প্রথমে এবিসি ত্রিভুজের এগুলো কিছুই আঁকতে হবে না, জাস্ট কোন ক্ষেত্রে বহির্বৃত্ত, বহির্ব্যাসার্ধ এবং বহির্কেন্দ্র আসবে সেটা একটুখানি দেখে নিতে হবে। এগুলো আঁকার কিছু বিষয় নয়, তোমাদের মনে রাখতে হবে যে কোন ক্ষেত্রে বহির্বৃত্ত হচ্ছে, বহির্ব্যাসার্ধ পাওয়া যাচ্ছে বা বহির্কেন্দ্র পাওয়া যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা এবিসি ত্রিভুজের বি কোণ আর সি কোণের বহির সমদ্বিখণ্ডক আঁকলাম, ওই বহির সমদ্বিখণ্ডক ও ড্যাশ বিন্দুতে ছেদ করলো। এবার ও ড্যাশ বা ও বিন্দু থেকে আমরা কি করব, বিসি বাহুর উপরে ও ডি বা ও ড্যাশ ডি লম্ব অঙ্কন করব। এবি বাহুর বর্ধিতাংশের উপরে ও ড্যাশ ই এফ একটা লম্ব অঙ্কন করব। এসি বাহুর বর্ধিতাংশের উপরে ও ড্যাশ ই বা ওই একটা লম্ব অঙ্কন করব। এবার আমরা ও বিন্দুকে কেন্দ্র করে আমরা যদি ওডি ব্যাসার্ধের মানে ওডি এর মাপ নিয়ে বা ওডি ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে এই বৃত্তটা কিন্তু এই ই এফ ডি এবং ই এই তিনটি বিন্দু দিয়ে যাবে। কি বললাম, ও ড্যাশ ডি এর সমান করে বৃত্তচাপ নিয়ে বা এর ব্যাসার্ধ, এটাকে ব্যাসার্ধ করে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে ওই বৃত্তটা এফ ডি এবং ই বিন্দু দিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এই বৃত্তটাই হচ্ছে এবিসি ত্রিভুজের বহির্বৃত্ত। তাহলে এই বৃত্তকে বলবো এবিসি ত্রিভুজের বহির্বৃত্ত। আর ও ড্যাশ বা ও, এটা কেন্দ্র হবে ওই বৃত্তের, এটাকে বলবো আমরা বহির্কেন্দ্র। আর এক্ষেত্রে ওই ওই ওডি এবং ওএফ তিনটেই সমান, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, এরাই হবে বহির্ব্যাসার্ধ। তাহলে কোন ক্ষেত্রে আমরা পাচ্ছি সেটা দেখে নাও, বহির্বৃত্ত, বহির্ব্যাসার্ধ এবং বহির্কেন্দ্র। ঠিক আরেকটা জিনিস তোমাদের জানতে হবে,
তোমরা এই ছবিটা একটুখানি দেখো, এখানেও এবিসি একটা ত্রিভুজ আছে। শুধু এখানে জেনে রাখবে যে তোমরা এর আগে প্রমাণ করেছো সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের ক্ষেত্রে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। দেখো এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু বিসির উপরে আমরা এডি লম্ব অঙ্কন করলাম, বি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু এসি এর উপরে বি লম্ব অঙ্কন করলাম, সি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু এ বি এর উপরে সিএফ লম্ব অঙ্কন করলাম। এটা প্রমাণ করেছো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু, এরা ও বিন্দু দিয়ে যাবে। এবার দেখো, এবার ডি ই এফ এই ও বিন্দু, যে বিন্দু দিয়ে যাচ্ছে এই ও বিন্দুকে বলা হয় লম্ব বিন্দু। তাহলে বিপরীত ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে যদি আমরা তিনটে লম্ব অঙ্কন করি তাহলে তিনটে লম্ব একটা বিন্দু দিয়ে যাবে, তারপরে এরা সমবিন্দুগামী, ওই বিন্দুটাই হচ্ছে লম্ব বিন্দু। আর এক্ষেত্রে ডি ই এফ আমরা যদি যোগ করি একটা ত্রিভুজ পাবো, ডি ই এফ যোগ করলে একটা ত্রিভুজ পাবো। এই ত্রিভুজকে বলা হয় পাদ ত্রিভুজ বা পেডাল ট্রায়াঙ্গেল। এই পেডাল ট্রায়াঙ্গেলের অনেক বৈশিষ্ট্য আছে, তোমরা আরও উপরে যখন পড়বে সায়েন্স নিয়ে তখন জানতে পারবে। আপাতত তোমরা এই লম্ববিন্দু আর পেডাল ট্রায়াঙ্গেল বা পাদ ত্রিভুজ কাকে বলে এটা একটুখানি জানবে। আর মধ্যমা সংক্রান্ত কিছু বৈশিষ্ট্য তোমাদের আগেই বলেছিলাম, তাহলে এই বিষয়গুলো তোমাদের একটুখানি মনে রাখতে হবে। আমি কয়েকটি প্রয়োগ তোমাদের জ্যামিতির করাবো ইম্পর্টেন্স দেখে দেখে, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আর এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। এগুলো বাড়িতে একটু দেখে নেবে, পরবর্তীতে আমি প্রয়োগ নিয়ে তোমাদের ভিডিও করব, তোমরা ক্লাসগুলো ফলো করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।